জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব এমনই একটি বিষয় যেটি আমাদের প্রত্যেকের জানা দরকার। আর আমি এটা কয়েকদিন আগেই আপনাদের শুনিয়েছি, ফের শোনাচ্ছি। ঠাকুর বাড়ি থেকে একটা ইম্পর্ট্যান্ট নোটিশ আছে যে সম্পর্কে আমরা আগে জেনেছিলাম, কিন্তু যেহেতু সেই দিনটা সামনে এগিয়ে এসেছে, তা ফের আবার আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি এবং আমি নিজেও মনে মনে এটা যাতে না ভুলে যাই সেদিকটা আমিও খেয়াল রাখছি নিজের ওপর। আপনাদের বলার সাথে সাথে আমার নিজের উন্নতি কী হয় জানেন, আমি নিজেও ভাবতে থাকি যে আমি কতটা আপডেট হলাম ঠাকুর সম্পর্কে, কতটা জানলাম, আপনাদের কতটা কি শোনালাম। তো যাই হোক, আজকে এই সম্পর্কে আমরা আলোচনা করব। আজ আপনারা জানেন যে আজকে হচ্ছে 14ই জুন আর কাল হচ্ছে 15ই জুন। কাল একটা বিশেষ দিন যেটা আমাদের পালনীয়, যেটা আমাদের প্রত্যেককে করতে হবে। আর এটা একদম ঠাকুর বাড়ি থেকে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আপনাদের কিছুদিন আগে আমি আপনাদের পড়ে শুনেছি, আবার পড়ে শোনাচ্ছি ইম্পর্ট্যান্ট নোটিশ। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শুভ 58তম জন্মতিথি মহোৎসব ও জন্মদিবস যথাক্রমে 8ই জুন 2025 হওয়ায়, পেরিয়ে গেছে 7 তারিখ আর 8 তারিখ পেরিয়ে গেছে। বিভিন্ন সৎসঙ্গ বিহার কেন্দ্র মন্দির থেকে বারংবার জানতে চাইছেন তারা স্থানীয়ভাবে আচার্যদেবের জন্মোৎসব কবে এবং কিভাবে পালন করবেন। ঠাকুর বাড়িতে পালন হয়ে গেছে, কিন্তু আমরা এখনও পর্যন্ত স্থানীয়ভাবে কেন্দ্র মন্দিরগুলোতে, উপযোজনা কেন্দ্রে যেভাবে মন্দিরগুলোতে এখানে আমরা করিনি। কিন্তু আচার্যদেবের জন্মোৎসব এটা তো পালনীয়, আমাদের প্রত্যেককে কিন্তু এটা উদযাপন করতে হবে। তো এটা আমরা এখনও পর্যন্ত করিনি। ঠাকুর বাড়ি থেকে বলা হচ্ছে, একদম বিশেষ নির্দেশ দেওয়া হচ্ছে যে সেই পরিপ্রেক্ষিতে সকল ভক্ত সাধারণ তথা কর্মীদের জানানো হচ্ছে বিভিন্ন কেন্দ্র মন্দির, বিহার ইত্যাদিতে পরবর্তী রবিবার অর্থাৎ 15ই জুন 2025 তারিখে শ্রী শ্রী আচার্যদেবের জন্মোৎসব উদযাপন করা হবে। ব্যাপারটা বুঝতে পারলেন? তাহলে আজ 14ই জুন, যার কারণে আমি আপনাদের সামনে আলোচনাটা নিয়ে এসেছি। কালকে হচ্ছে 15ই জুন আর কালকে রবিবার। কালের দিনে বর্তমান আচার্যদেবের যে শুভ জন্মতিথি, শুভ জন্মদিবস, এই দিনগুলো পেরিয়ে গেছে, কিন্তু এই দিনগুলো আমরা কালকে উদযাপন করব। এটা ঠাকুরবাড়ির বিশেষ নির্দেশ। তার জন্য আমাদের এখানেও কেন্দ্র মন্দিরে বিশেষভাবে অনুষ্ঠান রাখা হয়েছে। আমরা কাল সৎসঙ্গতেই থাকব এবং এই বিশেষ সৎসঙ্গে আপনারাও কিন্তু নিজেরা খুব আনন্দ করুন। এছাড়াও আমাদের আশেপাশে যে এলাকায় মন্দির রয়েছে সেই মন্দিরগুলোতেও বিশেষভাবে অনুষ্ঠান চলছে। আমাদের ফোনে ফোনে গুরু ভাইরা ফোন করে খবর দিচ্ছেন এবং সেখানে যেতে বলছেন, কিন্তু যাব কোন দিকে, যেটা কাছে এবং সামনে নিজেদের কেন্দ্র মন্দির, সকলে মিলে যে উৎসবটা আমরা করছি সেই উৎসবটাতেই থাকার চেষ্টা করব, কারণ এটা কাছে এবং এটা আমাদের ঘরোয়াভাবে প্রত্যেকটা যে আমরা যারা মায়েরা, গুরু বোনেরা, গুরু ভাইরা সব ডিপি ওয়ার্কসের কাজে যারা নিযুক্ত, প্রত্যেককেই উদ্যোগ নিয়েছেন এবং বিশেষভাবে প্রত্যেকেই মিলে পরমদয়ালের যে অনুষ্ঠানটা, পরমদয়াল শিশি ঠাকুরের যে সৎসঙ্গ, সেই সৎসঙ্গ উদযাপিত হবে। ঠাকুরের কিছু বক্তব্য, কিছু গান কীর্তন, আচার্যদেবের বিশেষ নির্দেশ সম্পর্কে কিছু শোনানো হবে। এগুলো নিয়েই আমরা কালকে দিনটাকে উদযাপন করব। তার সাথে শেষে ভান্ডারা প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। তো যাব এবং প্রসাদ গ্রহণ করব, পরমদয়ালের কথাবার্তা শুনবো, এই নিয়ে কালকে পুরো দিনটাই কেটে যাবে। আর আপনারা কালকে অবশ্যই প্রত্যেকেই ঘরে থাকবেন না। আচার্যদেবের যেখানে যেখানে এই অনুষ্ঠান, এই বর্তমান আচার্যদেবের যে জন্মতিথি দিবস যে পালনের উদ্দেশ্যে এটা করা হচ্ছে, আপনারা প্রত্যেকেই সামর্থ্য মতো সেখানে যাবেন এবং সৎসঙ্গে নিজেকে নিযুক্ত রেখে দিনটাকে কাটানোর চেষ্টা করবেন, তবে ভালো লাগবে। দেখুন, ঘরোয়া সংসারের কাজ তো প্রতিদিন আছে, এগুলো চলতেই রইবে, এগুলো চলতেই থাকবে, এগুলোর কিন্তু কোনো পূর্ণচ্ছেদ নেই, পূর্ণচ্ছেদ নেই, যেটা আমি বুঝি। কিন্তু ঠাকুরের কাজে এর মধ্যে থেকেও নিজেকে নিযুক্ত রাখতে হবে, এটাই তো সুযোগ। একটা সৎসঙ্গ হচ্ছে, আমি যাচ্ছি, যা যা কাজ সকাল থেকে করে নেবেন, কিন্তু নিজেকে সৎসঙ্গের সাথে মাত্র 2 থেকে 1 ঘন্টা যুক্ত রাখবেন, প্রসাদ খাবেন, বাড়ি চলে আসবেন, কিছু ভালো কথা শুনবেন, কিছু অজানা জিনিস জানবেন, কিছু কীর্তন শুনবেন, কথা শুনবেন এবং ঠাকুরের কাজের মধ্য দিয়ে আপনার 2 ঘন্টা পাস হবে। কতটা সৌভাগ্যের কথা বলুন তো। অনেকেই এই সময়টা কখন করছে জানি না। তো আমাদের এখানে 11টার থেকে সৎসঙ্গ শুরু হবে, 11:30 থেকে, এবং 1টার সময়
ভান্ডারার প্রসাদ বিতরণ এই নিয়েই আমাদের কালকের দিনটা মোটামুটি কেটে যাবে। তো আপনারাও চাইবো অবশ্যই আপনারা প্রত্যেকেই যাবেন, আপনাদের নিকটস্থ যে কেন্দ্র মন্দির সেখানে খবর নিন। অবশ্যই বর্তমান আচার্যদেবের জন্মদিবস পালনের উদ্দেশ্যে সৎসঙ্গের আয়োজন করা হবে। তো আমরা যার জন্য এত করছি আচার্যদেব, তার কিছু কথা শুনবো না? অবশ্যই শুনবো। আচার্যদেবের যে উৎসাহী বাক্যগুলো, ওই মূল্যবান কথাগুলো না শুনে মনে হয় দিন যায় না, আর আমার না পড়ে দিন যায় না, আপনাদের সাথে না বলে দিন যায় না। খুবই ভালো লাগে। যতই মনে হয় যে কম কম বলবো, সেই আপনাদের সাথে আমার বেশি বলা হয়ে যায়, এইরকমই আর কি। তো যাই হোক, দু চারটে কথা বলে আমি আলোচনা শেষ করে দেব। তো বালেশ্বর থেকে একটা দাদা এসেছেন, ছোট্ট করে বলছি, ছোট্ট আলোচনায় ছোট্ট বক্তব্য দিয়ে শেষ করব। নিউরোফাইব্রোমিয়া রোগ হয়েছে ওই দাদার, সারা শরীর মুখ ভরে গেছে ছোট্ট ছোট্ট গুটিতে। তিনি জানান তার এই বিভৎস রূপের জন্য চাকরি চলে গেছে। অবাক ব্যাপার তো, অবাক সমস্যা। এই অদ্ভুত সমস্যা কোথা থেকে এলো? বাড়িতে কেউ নেই, তিনি একা থাকেন, এমন রোগ হয়েছে, মুখে ফুটি ফুটি হয়ে গেছে, চাকরিও চলে গেছে। যত দিন যাচ্ছে সমাজে যেন তিনি ব্রাত্য হয়ে যাচ্ছেন। আমি তো ভাবছি আচার্যদেব কী সমাধান দেবেন, আপনারাও শুনুন। তার মনে হয় কেউ তার মুখের দিকে তাকায় না, কী করে বাঁচবেন? এইটুকু বলেই তিনি হতাশায় অধঃপতন হয়ে বসে রইলেন। আচার্যদেব বললেন, তুমি একদম ভয় পাবে না, তুমি ঠাকুরের কাজ করতে থাকো, নাম করো প্রতিদিন নিয়ম করে, তুমি চাকরি ভুলে যাও, নিজের রূপ নিয়ে একদম ভাববে না, মনে মনে ভাববে যতক্ষণ আমি বেঁচে আছি আমি তোমার ইচ্ছায় বেঁচে আছি, তাই আমি সুন্দর। মন প্রাণ এক করে ফেলো, তুমি চাকরির দিকে তাকাবে না, তুমি শুধু পরমপিতার দিকে তাকাবে, তোমার যেটা দরকার হবে সেটা তিনি সময় মতো করে দেবেন। নুন ভাত খাও আর কিন্তু তৃপ্তিতে থাকো। ঠাকুরের কাছে বলো এই জীবন তোমার, আমি শুধু তোমাকেই চাই। কিন্তু তুমি কখনো ভুল করে ধান্দাবাজের মতন লোহার কুড়ুল ফেলে দিয়ে সোনার কুড়ুলের জন্য আক্ষেপ করো না। ইষ্টবৃত্তি মন প্রাণ দিয়ে করো, মনের আকুতি দিয়ে করো, শুধু মুখ দিয়ে মন্ত্র উচ্চারণ নয়, অন্তর থেকে করো যে আমি তোমার ভরণের জন্য মঙ্গলময়ের কাছে নিঃস্বার্থ নিবেদন করছি। এই রকম করে এই মন নিয়ে করে দেখো, তুমি ফল পাবেই। হাজারবার পরীক্ষা করে দেখো, হাজারবার পাবে। আমি বলছি না, বিজ্ঞান বলছে, এটা কোনো বুজরুকির কথা নয়, কোনো বাবাজির গল্প নয়, সায়েন্স বলছে যখন সব দিকের রাস্তা বন্ধ হয়ে যায় তোমার জীবনের সম্ভাবনার দরজা, তখন ইষ্টভীতি খুলে দিতে পারে। বুঝলেন ইষ্টভীতিটা আমাদের কেমনভাবে করতে হয়, কেমনভাবে ইষ্টভীতি করলে আমরা সত্যি সত্যি পথের দিশা পাবো। মানসিকভাবে অন্ধকারে নিমজ্জিত দাদাটি আশার আলো দেখতে পেলেন। সমাজের কাছে ব্রাত্য হয়ে যেতে দাদা শুনতে পেলেন পরম প্রেমের গল্প, চোখে গভীর প্রত্যয়ের প্রতিফলন। আচার্যদেবের উপদেশ শিরোধার্য করে এবারে ঝাঁপিয়ে পড়বেন ইষ্টকর্মে। তিনি ভক্তিভরে প্রণাম নিবেদন করে বিদায় নিলেন। এটাই ছিল আচার্যদেবের সমাধান। তো আমাদের এখন সমস্যার সমাধান আছে, সমস্যাও যেমন আছে, আর সেগুলোকে সমাধান করবার জন্য সব কিছু কর্ম রেডি আছে। মোটামুটি আমাদেরকে ইষ্ট কাজে নিজেকে নিযুক্ত করতে হবে, এটাই হচ্ছে কথা। এক দাদা এসছেন নিবেদন করতে, ছেলের বয়স প্রায় 10 বছর। ছেলেটি বড় চঞ্চল, কোনো কথা শুনে না। ছেলেটি বাবার পাশে বসেই প্রণাম করে আচার্যদেবের দিকে তাকিয়েছিল। সে বাবার মুখে তার সম্পর্কে অভিযোগ শুনে তীব্র দৃষ্টিতে একবার নিজের বাবার দিকে, একবার আচার্যদেবের দিকে তাকালো। তারপর আচার্যদেবকে উদ্দেশ্য করে বলে, না গো, আমি শুনি কথা। মানে ওই ছেলেটি বলল। ছোট্ট শিশুর এই দোষগুণের প্রয়াস দেখে নাটমণ্ডপে সকলে হেসে উঠল। আচার্যদেব ছেলেটিকে বললেন, খুব ভালো, তুমি তো গুড বয়। ছেলেটির বাবাকে উদ্দেশ্য করে, আপনাকে একটা কথা বলি, এই চঞ্চলতাই তো প্রয়োজন। নদী সাগর অবধি যাবে, যদি সে চঞ্চল না হয় তাহলে সাগর পৌঁছাতে পারবে? আমি নদীর চঞ্চলতা কমানোর জন্য এখানে বাঁধ দিলাম, ওখানে বাঁধ দিলাম, সে কি তখন স্বাভাবিকভাবে বয়ে যেতে পারবে? তাকে তো আপন ছন্দে বয়ে যেতে দিতেই হবে, কিন্তু আমাকে কি খেয়াল রাখতে হবে যেন পাড় না ভাঙে। যদি পাড় ভাঙতে শুরু করে তাহলে নদী বিপথে চলে যেতে পারে। তাহলে বাবা মা যেমন ওর সাথে অসীম যাত্রায় সাথী হয়ে উঠবে, তেমনি সমাজকেও সাথী করে তুলতে হবে। সমাজকে সাথী করতে হলে কি করতে হয়? আমিও মতবাদ, যে আদর্শে বিশ্বাসী তার সমাজের ওপরও একটু একটু করে চাপিয়ে দিতে হয়। তাহলে সমাজ একদিন আমার প্রয়োজনে আমার পাশে এসে দাঁড়াবে, আমার হয়ে আমার প্রয়োজনে যুদ্ধ করবে। তার জন্য পথটা কি? পথ হলো সমাজের কাজ করা। তার জন্য পথটা হলো সমাজের কাজ করা।
ছোট থেকেই ছেলের মধ্যে বাবা মা কেন্দ্রিক এই জগৎ, তার বাইরেও যে একটা বৃহত্তর জগৎ আছে তার সাথে পরিচয় করে তুলতে হয়। তোমরা এখন থেকে ওর জীবনের গণ্ডিটাকে যত বৃহৎ করবে ও তত বড় হয়ে উঠবে। আর তা না করে যদি শুধু ঘর, বাবা মা, নিজের স্বার্থটাকেই চেনাতে থাকো, ওর মনের গণ্ডি তত সংকীর্ণ হয়ে উঠবে। তখন কিন্তু ওই চঞ্চলতাটাকে ওই জীবনের অন্তরায় হয়ে দাঁড়াবে। তাই দুটো কাজ একসাথে করে যেতে হবে, জীবনের লক্ষ্য নির্ধারণ আর এই চঞ্চলতাকে সেই লক্ষ্য পূরণের পথে কাজে লাগানো। এত সুন্দরভাবে আচার্যদেব বুঝিয়ে দিলেন ওই ছেলেটির বাবাকে। তাহলে কোন সমাধানটা নেই বলুন তো? সব সমাধানই আছে। তো কালকের কথাটা কথায় কথায় ভুলে যাবেন না। তো আচার্যদেবের গুরুত্বপূর্ণ নির্দেশ সম্পর্কে আমি কালকেও আলোচনা করব। আপনারা জাঁকজমক করে কালকের দিনটাকে কাটান। কালকের দিনটা আমাদের কাছে যেদিন উদযাপন করি সেদিনই মনে হয় আচার্যদেবের আসল জন্মদিবস। আগের দিনগুলো তো আমাদের সৎসঙ্গ কিছু হয়নি, আমরা ঠিকভাবে পালন করতে পারিনি, কিন্তু কালকে আমরা বেশ আনন্দ করব, প্রণাম জানাবো পরম দয়ালের কাছে, তার দীর্ঘায়ু, তার সুস্থতা কামনা করব। তার সাথে সাথে এটা অবশ্যই প্রার্থনা করবেন যেমন তিনি আমাদের কাছে সব দিন এরকমভাবে সহায় থেকে থাকেন, আমাদের পাশে থাকেন, এবং আমরা যেন সামনে সব দিনের জন্য পাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কালের দিনটাকে প্রত্যেককে মনে করিয়ে দেন। আজ এই পর্যন্ত। জয় গুরু।